মা, আমি একটু আমার মায়ের বাড়িতে যাব, কারণ কিছুদিন হলো আমার মায়ের শরীর খারাপ করেছে, তাই মাকে একটু দেখে আসবো ভাবছি। আপনি আর রচনা দুজনে মিলে সংসারের দিকটা একটু সামলে নেবেন। আমি এখন বুড়ি মানুষ, হাতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, এই নিয়ে আমি সংসারের কাজ করতে যাব, আর তুমি এখন তোমার বাপের বাড়িতে ফুর্তি করতে যাবে? কোনো বাপের বাড়িতে যাওয়া হবে না, এই বাড়িতেই পড়ে থাকো। এখনো পর্যন্ত 12 বছর কেটে গেল, একটা সন্তান জন্ম দিতে পারলে না, তার আবার বাপের বাড়িতে যাওয়ার ঢং হয়েছে। হ্যাঁ বৌদি, তুমি আজকে একদমই বাপের বাড়িতে যেতে পারবে না, কারণ আমি আমার বান্ধবীদের সঙ্গে ঘুরতে বেরোবো, আর আমি বাড়িতে না থাকলে আমার মেয়েকে কে দেখবে শুনি? ওকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, আর ও তোমাকে ছাড়া খায় না আর স্নানও করে না। সুতরাং তুমি আমার মেয়ের দেখাশোনা করবে। নিজে যখন সন্তান জন্ম দিতে পারবে না, তখন আমার সন্তানটাকে মানুষ করো। এরকম করে কেন বলছো রচনা? আমি কি একবারও বলেছি যে তোমার মেয়েকে আমি দেখবো না? প্রত্যেক দিনই তো আমি তোমার মেয়ের দেখাশোনা করি, আর আমি তোমার মেয়েকে নিজের বাচ্চার মতোই দেখি। হ্যাঁ, নিজের বাচ্চার মতো আর নিজের বাচ্চা হওয়ার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। যাই হোক, আমি চললাম। আর হ্যাঁ, আজকে কিন্তু ও বেশি ঝাল খাবার খাবে না, কারণ ওর পেটটা খারাপ করেছে, তাই ওর জন্য আলাদা করে খাবার রান্না করবে। এই বলে রচনা তার বান্ধবীদের সঙ্গে ঘুরতে বেরিয়ে যায়, আর সে তার মৌদিকে বৌদি চিম্মাই রেখে চলে যায়। অন্যদিকে শাশুড়ি মাও নিজের ঘরে ঘুমাতে চলে যায়, ফলে চন্দনার আর বাপের বাড়িতে যাওয়া হয়ে ওঠে না। এভাবেই কিছু সময় কাটে। চন্দনা তার ননদের মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এমনই একদিন চন্দনা তার ননদের মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াচ্ছে, এমন সময় হঠাৎ করে চন্দনার ভীষণ পরিমাণে শরীর খারাপ করে, আর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখনই চম্পা দৌড়ে দৌড়ে তার মা এবং দিদার কাছে যায়। মা, দিদা, মামি অজ্ঞান হয়ে পড়ে গেছে, আমি কতবার করে ডাকলাম, ও মামি ওঠো, মামি ওঠো, আমার ভয় করছে, কিন্তু মামি কিছুতেই উঠছে না, মামি অজ্ঞান হয়ে গেছে, দিদা তাড়াতাড়ি চলো। চম্পার মুখে এমন কথা শুনি তার মা এবং দিদা দুজনেই ভয় পেয়ে যায়, আর তারা গিয়ে দেখে যে সত্যি সত্যি চন্দনা অজ্ঞান হয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে তারা বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসে। আপনাদের সকলকে কনগ্রাচুলেশন, কারণ আপনার বৌমা এবার মা হতে চলেছে, তাই আপনার ওর কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবেন। এমনিতেই ওনার হিমোগ্লোবিন কম আছে, আর ওনার এখন ভীষণ পরিমাণে রেস্টেরও দরকার, তাই ওনাকে বিছানা থেকে একেবারেই উঠতে দেবেন না। ডাক্তারবাবুর মুখে এমন কথা শুনি পৌলমী দেবীর খুশির কোনো ঠিকানা থাকে না, কারণ তার বৌমা 12 বছর পর প্রথম সন্তান প্রসব করতে চলেছে। এর থেকে খুশির খবর তার কাছে আর কিছুই হতে পারে না। সে সঙ্গে সঙ্গে নাচতে নাচতে তার ছেলেকে ফোন করে খুশির খবর জানিয়ে দেয়, আর ছেলেও একেবারে দোকান থেকে যত রকমের মিষ্টি আছে আরো বিভিন্ন রকমের খাবার নিয়ে আনন্দ করতে করতে অফিস থেকে বাড়িতে ফিরে আসে। অন্যদিকে চন্দনাও খুবই খুশি হয়, কারণ এবার সে মা হতে পারবে। কিন্তু এত কিছুর মধ্যেও বিষয়টা ঠিকভাবে মেনে নিতে পারে না রচনা। এটা কি করে সম্ভব? 12 বছর পর বৌদি মা হতে চলেছে? এটা মোটেই সম্ভব নয়, কারণ 12 বছর আগে বৌদি বিয়ে হয়েই বাড়িতে এসেছিল। তখন ডাক্তার বলেছিল বৌদির মধ্যে কিছু সমস্যা আছে, আর বৌদি কোনোদিনও মা হতে পারবে না। কিন্তু এই 12 বছরের মধ্যে সেই সমস্যা মিটে যাবে কি করে? যাই হোক, এবার আমার কি হবে? কারণ আমার আর আমার মেয়ের দিকে তো আর কেউ তাকাবে না। এভাবেই রচনা মনে মনে বিভিন্ন রকম ভাবনা চিন্তা করতে থাকে। বৌমা, তুমি কিন্তু খাট থেকে নিচে একদমই পা রাখবে না, আর সব সময় বিশ্রাম নেবে। আমি চাই না তোমার পেটে থাকা সন্তানের কোনো ক্ষতি হোক, আর সংসারে যত কাজ আছে সবকিছু এবার আমার মেয়ে করবে। তুই এরকম মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছিস কেন? তোর বৌদি 12 বছর পর মা হবে, তুই খুশি হোসনি? আরে দাঁড়াও, অত আনন্দ করার কিছু নেই। এই খবরটা আগে দ্বিতীয় কোনো ডাক্তারকে দেখিয়ে যাচাই করে নাও, তারপর না হয় আনন্দ করবে। কারণ 12 বছর পর এরকম একটা মহিলা কখনো মা হতে পারে নাকি? আর আমার সংসারের কাজ করতে বইয়েই গেছে, ছোট্ট বাচ্চা মানুষ করতে পারছি না, তার উপর আবার নাকি সংসারের কাজ করব। আর সে খুব ভালো মতোই বুঝতে পারে যে তার ননদ এরকম খবর শুনে হিংসা করছে। পলাশেরও তার বোনের কথা ঠিক পছন্দ হয় না। এই শোন বোন, আমি ভালো করেই বুঝতে পারছি আমার বউ 12 বছর পর মা হবে, আর এখন সবার আদর পাবে, তাই তোর ভীষণ পরিমাণে জ্বলন হচ্ছে, তাই তো? আর তুই এসব কথা কেন বলছিস? আর তোর বৌদিকে যে ডাক্তার দেখিয়েছে সেই ডাক্তার হলো শহরের 1 নম্বর ডাক্তার, তাই তার চিকিৎসায় কোনো রকমের কোনো দ্বিতীয় যাচাইয়ের প্রশ্নই আসে না, বুঝেছিস? তুই একদম আমার বউয়ের আর সন্তানের দিকে নজর দিবি না বলে দিলাম। এই শুনে রচনা তার মেয়েকে নিয়ে নিজের ঘরে চলে যায়, আর 12 বছর পর অন্তঃসত্ত্বা হওয়া বৌমার খেয়াল রাখার জন্য ছেলে এবং মা দুজনে মিলে সারাদিনের জন্য চাকরানি পুষ্পাকে রেখে দেয়। আর সে অন্তঃসত্ত্বা বৌমার খাওয়া দাওয়া থেকে শুরু করে তার জামা কাপড় কাচা, তাকে ওষুধ খাওয়ানো সবকিছুই করে। আর যা দেখে রচনা একেবারেই সহ্য করতে পারে না। মা, তুমি আর দাদা এমন করছো যেন পৃথিবীতে এর আগে কোনো বৌমা অন্তঃসত্ত্বা হয়নি।
এত টাকা দিয়ে আলাদা করে একটা কাজের মাসি তোমার বৌমার জন্য রাখার কি দরকার ছিল? কোথায়? আমি যখন অন্তঃসত্ত্বা হয়েছিলাম তখন তো তুমি আমার জন্য কোনো কাজের লোক রাখোনি। শোন, এরকম করে কথা বলিস না, কারণ তুই যখন অন্তঃসত্ত্বা হয়েছিলিস তখন তোর বর তোকে আমাদের বাড়িতে রেখে গিয়েছিল, তারপর নিতে আসেনি, আর তুইও শ্বশুর বাড়িতে ফিরে যাসনি। আর তুই যখন অন্তঃসত্ত্বা হয়েছিলি আমি তোর পাশে ছিলাম, আর তোর বৌদিও সবেমাত্র বিয়ে করে এসেছিল। সবাই তোর দেখাশোনা করেছে, তাই কাজের লোকের তো কোনো প্রয়োজন পড়েনি। এমন সময় চন্দনা নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে এসে বলে, মা, রচনা তো ঠিকই বলেছে, বেকার বেকার আপনি আমার জন্য পুষ্পাকে রেখেছেন, কারণ আমি নিজেই নিজের দেখাশোনা করতে পারবো। আর এমনিতেই এখন টাকা পয়সা খরচা করার ব্যাপার আছে, তাই এত টাকা নষ্ট না করলেই পারতেন। তুমি এই অবস্থায় একা একা ঘর থেকে হেঁটে বারান্দায় এলে? যাও, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, আর তোমাকে টাকা পয়সার ব্যাপারে ভাবতে হবে না। আর শোন রচনা, অনেক বছর হয়েছে বাপের বাড়িতে পড়ে আছিস, এবার নিজের শ্বশুর বাড়িতে ফিরে যা, কারণ তোর মেয়ে কিন্তু এখনো পর্যন্ত বাবার ভালোবাসা পায়নি, এটা ঠিক নয়। কি? তুমি আমাকে এত বড় অপমান করলে মা? ঠিক আছে, আমি ফিরে যাব। এই বলে রচনা নাটক করে কাঁদতে কাঁদতে তার মেয়েকে নিয়ে ব্যাগ গুছিয়ে একেবারে শ্বশুর বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু তবুও চন্দনার খুবই খারাপ লাগে, কারণ চন্দনা তার ননদের মেয়েকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসতো। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েক মাস কাটে, আর চন্দনার শাশুড়ি মা তার বৌমার জন্য এক বড় করে স্বাদের অনুষ্ঠানের আয়োজন করে। সত্যি দিদি, তুমি খুব ভাগ্য করে এরকম শাশুড়ি মা পেয়েছো। তোমার স্বাদের জন্য তোমার শাশুড়ি মা কত বড় আয়োজন করেছে, আর 12 বছর পর তোমার সন্তান হচ্ছে বলে তোমাকে দামি দামি শাড়ি গহনা সবকিছুই দিচ্ছে। না গো দিদি, তুমি এখন এসেছো বলে এরকম দৃশ্য দেখছো। যখন আমার 12 বছর ধরে সন্তান হচ্ছিল না, তখন আমার শাশুড়ি মা কিংবা আমার স্বামী কেউ আমার মুখের দিকে ফিরেও তাকাতো না। আমাকে অনেক কষ্টে দিন কাটাতে হয়েছে। মেয়েদের জীবনে সত্যি কষ্ট, বিয়ের আগে কষ্ট, বিয়ের পরেও কষ্ট। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে, আর চন্দনার যেদিন স্বাদের অনুষ্ঠান হবে ঠিক তার আগের দিন চন্দনা তার শাশুড়ি মায়ের কাছে যায় আর তার ননদ রচনাকে নিমন্ত্রণ করার কথা বলে। তাই পৌলমী দেবী তার বৌমার স্বাদের অনুষ্ঠানের জন্য রচনাকে ফোন করে নিমন্ত্রণ জানায়, আর রচনাও আবার বাপের বাড়িতে আসার সুযোগ পেয়ে যায়। সেই সুবর্ণ সুযোগ আর হাতছাড়া করতে চায় না, তাই সে আবার তার মেয়েকে নিয়ে ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়িতে এসে হাজির হয়। বাপের বাড়িতে এসে রচনা যখন দেখে যে 12 বছর পর অন্তঃসত্ত্বা হওয়ার জন্য চন্দনার এত বড় স্বাদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তখন সে হিংসায় একেবারে জ্বলে ওঠে। বৌমা, কালকে স্বাদের অনুষ্ঠানে আমি তোমাকে যে 50,000 টাকা দামি বেনারসি শাড়িটা দিয়েছি আর তার সাথে যে গহনাগুলো দিয়েছি, তুমি ওগুলো পরবে কেমন? কারণ প্রতিবেশী মহিলারা তোমাকে কালকে স্বাদ খাওয়াতে আসবে, আর আমার বৌমাকে দেখে সবাই যেন চমকে যায়। সবাই দেখুক যে আমার বৌমা 12 বছর পর গর্ভবতী হয়েছে, কারণ এর আগে আমাকে সবাই অনেক কথা শুনিয়েছে। আচ্ছা মা, ঠিক আছে, তাই হবে। মা এবং বৌদির কথা শুনি রচনার গায়ে যেন আরো বেশি করে ছ্যাঁকা লাগে। অন্যদিকে চন্দনা রচনার মেয়েকে আবার নিজের মতো করে ভালোবাসতে শুরু করে, আর তাকে অনেক আদর ভালোবাসা দেয়। আর এমন অবস্থায় পুষ্পা রচনার কান ভরতে শুরু করে। আমি জানি রচনা দিদিমণি, আপনার খুব খারাপ লাগছে, কারণ এই 12 বছর পর একটা বুড়ি অন্তঃসত্ত্বা হয়েছে বলে তাকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করা হচ্ছে। কোথায় আপনি বাড়ির মেয়ে, আর আপনার মেয়ের 10 বছর বয়স। আপনাকে আদর যত্ন দেওয়া হবে তা নয়, আপনাকে কেমন বাড়ি থেকে তাড়িয়ে দিল। আপনার বৌদি কিন্তু খুব বদমাইশ। তুমি একদম ঠিকই বলেছো পুষ্পা, আমারও এই বাড়াবাড়িটা একেবারেই পছন্দ হচ্ছে না। 40 বছরের বুড়ি অন্তঃসত্ত্বা হয়েছে, তাকে নিয়ে বেশি নাটক। এই বলে রচনা পুষ্পার দিকে তাকিয়ে হাসতে থাকে। দেখতে দেখতে সেই দিনটা কাটে, আর পরের দিন স্বাদের অনুষ্ঠানের জন্য চন্দনা খুব সুন্দর করে সেজেগুজে সবার কাছ থেকে স্বাদ খেতে বসে। আর সেই সময় পাড়ার সমস্ত প্রতিবেশী মহিলা চন্দনার খুবই প্রশংসা করে, কারণ 12 বছর পর সে অন্তঃসত্ত্বা হবার সৌভাগ্য পেয়েছে। সবাই মিলে খুবই আনন্দ করে চন্দনাকে খাবার খাওয়ায়। আর এমন সময় রচনা বলে, বৌদি, আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, তোমাকে আমি অনেক খারাপ কথা শুনিয়েছি। সেই কারণে আমি তোমার জন্য আজকে কাতলা মাছের কালিয়া আর ইলিশ মাছের ভাপা রান্না করেছি। আমি জানি তুমি এই মাছগুলো খেতে ভালোবাসো। তুমি হা করো, আজকে আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেব, আর যদি পারো তোমার ননদকে ক্ষমা করে দিও। চন্দনা তার ননদের এরকম পরিবর্তন দেখে খুবই খুশি হয়, কারণ এত বছর পর তার ননদ তাকে স্নেহ করছে। তাই চন্দনা দ্বিতীয় কোনো চিন্তা না করেই তার ননদের হাতের খাবার খেয়ে নেয়।
আর তারপরেই শুরু হয় যত রকমের গন্ডগোল। মা, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, পেটটা হঠাৎ করে ব্যথা করছে, কি জানি কি হচ্ছে বলুন তো, আমি পেটে যন্ত্রণায় টিকতে পারছি না, আপনি দয়া করে আমাকে নার্সিং হোমে নিয়ে চলুন, আমি মনে হচ্ছে আর থাকতে পারবো না। চন্দনার এমন অবস্থা দেখে পৌলমী দেবী এবং তার ছেলে খুবই ভয় পেয়ে যায়, কিন্তু মনে মনে রচনা এবং পুষ্পা দুজনেই খুবই খুশি হয়। এমন অবস্থায় সময় নষ্ট না করে চন্দনাকে সবাই মিলে নার্সিং হোমে নিয়ে যায়, আর ডাক্তারবাবু চন্দনার চিকিৎসা করতে শুরু করে। কিছুক্ষণ পর ডাক্তারবাবু বলে, আপনাদেরকে কতবার বলেছিলাম যে অন্তঃসত্ত্বা বৌমার খেয়াল রাখবেন, আর এত বড় যে সাদের অনুষ্ঠান করছেন তাতে কোন মহিলা তাকে কি খাইয়ে দিয়ে চলে গেল খেয়াল রেখেছেন? কেননা আপনার বৌমার পেটে বিষ পাওয়া গেছে, আর তার জন্য আপনার হবু সন্তানের ক্ষতি হতে পারে, সেই জন্য আমি এখনই ডেলিভারি করব, আর বলতে পারবো না যে বাচ্চা বাঁচবে কিনা। এই শুনে সকলে একেবারে হাউমাউ করে কেঁদে ওঠে, আর রচনার কোনো খুশির ঠিকানা থাকে না, কারণ যদি বাচ্চাটা নষ্ট হয়ে যায় তাহলে সে তার বৌদির জীবন একেবারে দুর্বিষহ করে তুলতে পারবে। কিন্তু ডাক্তারবাবু অনেক চেষ্টা করে চন্দনার সন্তানকে সুস্থভাবে ডেলিভারি করতে সক্ষম হয়, আর চন্দনাও বেঁচে যায়। তখনই পুষ্প এবং রচনার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে, কারণ 12 বছর পর চন্দনা পুত্র সন্তানের জন্ম দেয়। এর ফলে সকলের আনন্দের কোনো ঠিকানা থাকে না, আর সবাই চন্দনাকে অনেক আদর যত্ন করতে শুরু করে। আমি ভালো করে বুঝতে পারছি এই ঘটনা কে ঘটিয়েছে, সেই জন্য আমি পুলিশকে কমপ্লেন করব, কারণ আমি অনেক সহ্য করেছি, আর নয়। চন্দনার কথা শুনে রচনা এবং পুষ্পা দুজনেই খুবই ভয় পেয়ে যায়, আর পুষ্পা যেহেতু গরিব তাই সে তার পরিবারের কথা ভেবে সবাইকে সত্যি কথা বলতে বাধ্য হয়। বিশ্বাস করুন দিদি, আমি ইচ্ছে করে এই কাজটা করতে চাইনি, আপনার ননদ খুব শয়তান, আমাকে টাকার লোভ দেখিয়ে বলেছিল আপনার খাবারে বিষ মিশিয়ে দিতে, তাই আমি বিষ মিশিয়েছিলাম, আর আমাকে অনেক টাকা দিয়েছে যাতে আমি আমার বাচ্চাদের ভালো জায়গায় পড়াতে পারি। আপনার ননদ খুব বদমাইশ, এতে আমার কোনো দোষ নেই দিদি। পুষ্পার কথা শুনে কেউ নিজের কানে বিশ্বাস করতে পারে না যে রচনা এরকম কাণ্ড ঘটাতে পারে। এর ফলে রচনা সকলের সামনে খুবই লজ্জিত হয়ে পড়ে, আর সে সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু কেউ রচনাকে ক্ষমা করতে চায় না। কিন্তু রচনা অনেক কান্নাকাটি করলে শেষ পর্যন্ত সকলে তাকে ক্ষমা করে দেয়। তবে তারপর থেকে রচনাকে আর কেউ বাপের বাড়িতে থাকতে দেয় না। রচনা আবার ব্যাগপত্র গুছিয়ে নিজের শ্বশুর বাড়িতে চলে যায়, আর চন্দন এবং তার পরিবার ছোট্ট বাচ্চা ছেলেকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে শুরু করে। নিশা এবং দেবমিতা দুজনে খুব ভালো বন্ধু ছিল। তাদের বন্ধুত্বের গভীরতা এতটাই বেশি ছিল যে তারা একে অপরের জন্য প্রাণ দিতেও রাজি ছিল। তারা ছোটবেলা থেকেই একই স্কুলে পড়াশোনা করেছে, একই কলেজে পড়াশোনা করে এসেছে। এখন বড় হয়ে যাওয়ার পরও তাদের মধ্যে বন্ধুত্ব একই রকমের আছে। একদিন রাত 12টায় দেবমিতা নিশাকে ফোন করে বলে, হ্যাপি বার্থডে নিশা, সব সময় ভালো থাক, সুখে থাক, তোর সব স্বপ্ন পূরণ হোক এটাই কামনা করি। চল বার্থডে উইশ করে দিলাম, এবার ট্রিট দে, কালকেই কিন্তু আমার ট্রিট চাই, আর আমি কি খেতে চাই তুই তো ভালো করেই জানিস। হ্যাঁ জানি, নতুন করে আর বলতে হবে না, প্রত্যেক বছর আমার জন্মদিনে তোকে নিজের হাতে মটন বিরিয়ানি রান্না করে খাওয়াতে হয়, সেই সাথে মটন চাপ। আমি জানি তুই তো শুধু খাসির মাংস খাওয়ার জন্যই আমাকে উইশ করিস, না হলে তোর তো কিছু যায় আসে না। এই মারবো এমন বলিস না, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড বল, আর তুই যা ভালো মটন রান্না করতে পারিস সেরকম রান্না তো কেউ করতেই পারে না। চল কালকে তাহলে পার্কে দেখা হচ্ছে, তুই না আসলেও চলবে, মটন বিরিয়ানি আর মটন চাপ পৌঁছে দিলেই হবে। এই বলে দেবমিতা ফোন রেখে দেয়। পরের দিন নিশা তার বন্ধু দেবমিতার জন্য নিজের হাতে মটন বিরিয়ানি এবং মটন চাপ বানিয়ে নিয়ে যায়। দেবমিতা খুবই মজা করে সেই মটন বিরিয়ানি এবং মটন চাপ খেতে খেতে বলে, উফ দারুন দারুন, তোর হাতে সত্যিই জাদু আছে জাদু, এত কিপটেমি করে মটন নিয়ে এসেছিস কেন রে? ঠিক আছে ছাড়, ঈদের দিন তো তোদের বাড়িতে যাচ্ছি, ঈদের দিনে তোদের বাড়িতে গিয়ে জমিয়ে খাসির মাংস খাবো। তোদের বাড়িতে প্রত্যেক বছর ঈদেই তো খাসি কাটা হয়, আমার তো তোদের বাড়িতে গিয়ে মনে হয় যেন গোটা খাসিটা আমি একাই খেয়ে ফেলি, আমার এত লোভ লাগে তোকে কি বলবো। হ্যাঁ জানি জানি, রাক্ষস কোথাকার, তোর মতো রাক্ষস এই পৃথিবীতে আর কেউ নেই। তোর এত খাসির মাংস খেতে ভালো লাগে, দেখিস রাস্তাঘাটে কোথাও ছাগল দেখলে যেন ধরে খেয়ে নিস না তুই, তাহলে কিন্তু জেলে যেতে হবে। আচ্ছা তুই তো বাড়িতে এত খাসির মাংস খাস, তবুও তোর খেয়ে খেয়ে হয় না, তুই এত পেটুক কেন রে?
এই তুই কি মনে করেছিস আমার খাওয়া হয় না? আমার বাড়িতে সপ্তাহে 2 দিন অন্তত মটন রান্না হয়, কিন্তু আমার তো তোর হাতের খাসির মাংস খেতেই ভালো লাগে। তুই একটু অন্যরকম করে রান্না করিস তো, সেই জন্য। আচ্ছা ছাড়, আমি কিন্তু ঈদের দিনের জন্য অপেক্ষা করছি। কিন্তু আমি তো ঠিক করেছি এবছর ঈদে তোকে আমার বাড়িতে নিমন্ত্রণ করব না, কারণ বাবা বলছিল এবছর ঈদে নাকি আমাদের বাড়িতে খাসি কাটা হবে না। এই একদম মিথ্যা কথা বলবি না, আমার সাথে কোনো চালাকি চলবে না, ঠিক আছে? এবছর ঈদে বন্ধুকে নিমন্ত্রণ করবি না ভেবেছিস? তবে তুই নিমন্ত্রণ না করলেও আমি কিন্তু মটন খাওয়ার লোভে তোদের বাড়িতে চলে যাব। আর এবার আমি বেশ কয়েকটা মটনের রেসিপি ভেবে রেখেছি। তোদের বাড়িতে যাব, তোকে আমি যা যা বানিয়ে দিতে বলবো তুই তাই তাই আমাকে বানিয়ে দিবি। মটন রেজালা, মটন কোরমা, মটন কাবাব, মটন চাপ, আরো অনেক কিছু। তুই চুপ কর তো, তোর তো শুধু খাসির মাংস খাওয়ার চিন্তা। তুই জানিস না আমি কতটা কষ্টে আছি। বাবা বলেছে এবার ঈদে আলাদা করে আর ছাগল কিনবে না, কারণ বাবা বলেছে বাবার ব্যবসা এখন ঠিক মতো চলছে না। আর যেহেতু ছাগলের অনেক দাম, তাই বাবা এবছর ছাগল কিনতে পারবে না। তাই এবছর আমার ক্যান্ডিকেই কুরবানি দেবে বলেছে বাবা। তাই আমার মন খুব খারাপ। তুই তো জানিস আমি ক্যান্ডিকে কতটা ভালোবাসি। নিশার মুখে এমন কথা শুনে দেবমিতা প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ দেবমিতা খুব ভালো মতোই জানি নিশা ক্যান্ডিকে কতটা ভালোবাসে। ক্যান্ডি ছিল নিশার বাড়ির পোষ্য ছাগল। সেই ছোটবেলা থেকে নিশা ক্যান্ডিকে নিজের হাতে বড় করেছে। ক্যান্ডিকে নিজের হাতে খাওয়ানো, ক্যান্ডিকে ঘুম পাড়ানো, এগুলো নিশার খুবই পছন্দের বিষয় ছিল। নিশা বাড়িতে যতক্ষণ থাকতো ততক্ষণই ক্যান্ডি তার সঙ্গে থাকতো। আর এবছর ঈদে যেহেতু নিশা তার ক্যান্ডিকে হারিয়ে ফেলবে, তাই নিশার মন খুবই খারাপ থাকে। এমনকি সে খুবই কান্নাকাটিও করতে থাকে। এই কাঁদিস না রে বোন, তোকে এভাবে কাঁদতে দেখে এবার আমিও কেঁদে ফেলবো। দেখ আমাদেরকে তো কোনো না কোনো একটা উপায় বের করতেই হবে। তুই চিন্তা করিস না, আমি আছি তো। আমি নিশ্চয়ই কোনো না কোনো বুদ্ধি বের করব, যাতে তোর বাবা ক্যান্ডির কুরবানি দিতে না পারে। আমি ক্যান্ডিকে ঠিক বাঁচিয়ে নেব, তবে তার বদলে তোদের বাড়িতে যাতে অন্য খাসি কাটা যায় সেই ব্যবস্থাটাও কিন্তু করতে হবে। তুই কিছুই করতে পারবি না, আমি খুব ভালো করেই জানি। আমার ক্যান্ডির কি হবে? ক্যান্ডিকে ছাড়া আমি তো থাকতেই পারবো না। দেবমিতা কিছুতেই তার বন্ধুর এমন কষ্ট সহ্য করতে পারে না, তাই সে কোনো রকমে নিশাকে শান্ত করে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। আর দেবমিতা বাড়িতে এসে ভাবনা চিন্তা করতে থাকে কিভাবে সে তার বন্ধুকে খুশি করতে পারবে। অনেক ভাবনা চিন্তা করার পর দেবমিতার মাথায় একটা আইডিয়া আসে। দেবমিতা তখনই তাদের চেনা পরিচিত পণ্ডিত মশাইয়ের সঙ্গে দেখা করতে চলে যায়। আমি জানি পণ্ডিত মশাই, আমার বাবা আপনাকে আমার বিয়ের জন্য ছেলে দেখতে বলেছে, সেই জন্যই আমি আপনার কাছে এলাম। আপনার যত টাকা লাগবে আমি আপনাকে দেব। আমার বাবাকে শুধু কয়েকটা মিথ্যা কথা বলতে হবে, আর আমি প্রমিস করছি এই ব্যাপারে আমার বাবা কখনোই কিছু জানতে পারবে না। এভাবেই দেবমিতা পণ্ডিত মশাইকে সবকিছু শিখিয়ে পড়িয়ে দেয়। আর পরের দিনই পণ্ডিত মশাই দেবমিতার বাড়িতে এসে দেবমিতার বাবা রাজচন্দ্র বাবুকে বলে, দেখুন রাজচন্দ্র বাবু, আপনি তো আপনার মেয়ের জন্য সম্বন্ধ দেখতে বলেছেন, কিন্তু আমি আপনার মেয়ের কুণ্ডলী দেখতে গিয়ে যেটা বুঝলাম আপনার মেয়ের কুণ্ডলীতে দোষ আছে। সেই দোষ কাটানোর আগে আপনি যদি আপনার মেয়ের বিয়ে দেন, তাহলে কিন্তু আপনার মেয়ের জীবনে বড়সড় বিপদ আসতে পারে, আপনার মেয়ের প্রাণও চলে যেতে পারে। পণ্ডিত মশাইয়ের মুখে এমন কথা শুনে রাজচন্দ্র বাবু প্রচন্ড পরিমাণে অবাক হয়। মানে কি বলছেন কি আপনি? আমি কিছুতেই আমার একমাত্র মেয়েকে হারাতে পারবো না। আপনি বলুন না কিভাবে দোষ কাটানো যায়। আপনি যা বলবেন আমি তাতেই রাজি আছি। ব্যাপারটা শুনে আপনার অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। আপনার মেয়ের প্রাণ রক্ষা করার জন্য আমাদের কাছে একটাই মাত্র উপায় আছে। আপনার মেয়ের কোনো ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার আগে কোনো এক ছাগলের সঙ্গে বিয়ে দিতে হবে, আর সেই ছাগলের সঙ্গে বিয়ে দেওয়ার পর আপনার মেয়ে নিজে হাতে সেই ছাগল অন্য কাউকে দান করে দেবে। তাহলেই আপনার মেয়ের কুণ্ডলী পুরোপুরি দোষমুক্ত হবে। পণ্ডিত মশাইয়ের মুখে এমন কথা শুনে রাজচন্দ্র বাবুর ভীষণই অদ্ভুত বলে মনে হয়, কিন্তু একমাত্র মেয়ের জন্য রাজচন্দ্র বাবু সবকিছু করতেই রাজি। মানেটা কি? তার মানে এখন আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য একটা ছাগলের ব্যবস্থা করতে হবে, কিন্তু আমি এখন ছাগল পাবো কোথায়? আরে বাবা, আমার বন্ধু আছে না নিশা, ওর একটা ছাগল আছে ক্যান্ডি। তুমি নিশার বাবার সঙ্গে কথা বলে ওই ছাগলটাই নিয়ে চলে এসো। ওই ছাগলের সঙ্গে আমার বিয়ে দাও। তবে হ্যাঁ, নিশার বাবা ওই ছাগলটা এবছর ঈদে কুরবানি দেবে বলে ঠিক করেছে, তাই উনি কোনো মতেই ওই ছাগলটা বিক্রি করতে চান না। তোমাকে যে কোনো উপায়ে ওনাকে কিন্তু রাজি করাতেই হবে। কিন্তু তোর বিয়ে দেওয়ার জন্য ওদের বাড়ির ছাগলকেই নিয়ে আসতে হবে কেন? আমরা তো অন্য কোনো ছাগলেরও খোঁজ করতে পারি। না না, এটা তো সম্ভব নয়। যে ছাগলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে হবে সেই ছাগল অবশ্যই আপনার মেয়ের পছন্দ মতোই হওয়া দরকার, আর সেই ছাগল যেন কোনো বাড়ির পোষ্য ছাগল হয়, বুঝেছেন? ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে নিশার বাবার সঙ্গে কথা বলবো। পরের দিন রাজচন্দ্র বাবু নিশার বাবার সঙ্গে কথা বলতে চলে যায়।
না না, ক্ষমা করবেন, আমি আপনাকে কোনো রকম ভাবে সাহায্য করতে পারবো না। কেননা আমাদের বাড়িতে যে ছাগলটা আছে সেই ছাগলটা আমি এবছর ঈদে কোরবানি দেবো বলে ঠিক করেছি, কারণ এবছর আলাদা করে ছাগল কেনার মতো আমার সামর্থ্য নেই। আপনি দয়া করে এরকম বলবেন না, আসলে আমি বড্ড বিপদে পড়েছি। আমার মেয়ের কুণ্ডলী থেকে দোষ কাটানোর জন্য আমার মেয়ের পছন্দ মতো এক ছাগলের সঙ্গে ওর বিয়ে দিতে হবে, আর এটা যদি আমি না করি তাহলে ওর জীবনে বিপদ নেমে আসতে পারে। আপনি দয়া করে আপনার বাড়ির ছাগলটা আমাকে দিয়ে দিন, তার বিনিময়ে আমি আপনাকে টাকাও দেবো। হ্যাঁ বাবা, তুমি এরকম করো না, তুমি ক্যান্ডিকে কাকুর সঙ্গে পাঠিয়ে দাও, আর কাকুর কাছ থেকে তুমি তার বিনিময়ে টাকা পেয়ে যাবে। সেই টাকা দিয়ে তুমি তো আবার অন্য ছাগল কিনে নিতে পারবে, বলো? হ্যাঁ দাদা, আপনি যত টাকা বলবেন আমি তত টাকা দেবো। আপনি একটা ছাগলের বদলে 10টা ছাগলও কিনে নিয়ে আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না, কিন্তু দয়া করে এই ছাগলটা আমাকে দিয়ে দিন। দেখুন, টাকার লোভ আমাকে দেখানোর চেষ্টা করবেন না, টাকার প্রতি আমার কোনো লোভ নেই। আপনার সঙ্গে আমার অনেক বছরের পরিচয়, তাই শুধুমাত্র বন্ধুত্বের খাতিরেই আমি আপনাদের ছাগলটা দিতে রাজি আছি, কিন্তু তার বিনিময়ে যে আপনার কাছ থেকে অনেক টাকা নেব তা নয়। আমি কেবলমাত্র একটা ছাগল কিনতে পারবো সেরকম টাকা দিলেই হবে। এভাবেই রাজচন্দ্রবাবু নিশার বাবাকে সব কথা বুঝিয়ে বললে রাকেশবাবু আর কোনো আপত্তি করে না। রাকেশবাবু ক্যান্ডিকে রাজচন্দ্রবাবুর হাতে তুলে দেয়, কিন্তু তার বদলে রাকেশবাবু দেবমিতার বাবার কাছ থেকে খুব বেশি টাকাও ধার্য করতে পারে না। সে এমন পরিমাণ টাকা নেয় যে টাকা দিয়ে সে অন্য একটা ছাগল কিনতে পারবে। এর ফলে রাজচন্দ্রবাবু খুশি হয়ে ক্যান্ডিকে নিজেদের বাড়িতে নিয়ে চলে যায়। এই দেখ মা, তোর জন্য আমি বরের ব্যবস্থা করে ফেলেছি, এবার শুধুমাত্র তোর বিয়ের আয়োজন করতে হবে। আমি একবার পণ্ডিত মশাইকে ফোন করে জানিয়ে দিই। রাজচন্দ্রবাবু পণ্ডিত মশাইকে ফোন করলে পণ্ডিত মশাই 2 দিন পর দেবমিতার বিয়ে দেবে বলে ঠিক করে। আর 2 দিন পরেই ছিল ঈদের দিন। সেই ঈদের দিনই পণ্ডিত মশাই ক্যান্ডির সঙ্গে দেবমিতার বিয়ে দেয়। অন্যদিকে ঈদের দিন নিশার বাড়িতে অন্য একটা ছাগল কাটা হয়। এর ফলে নিশা খুবই খুশি হয়। নিশা তার বন্ধুর জন্য খাসির মাংস দিয়ে বেশ কিছু আইটেম রান্না করে, আর সেই খাবারগুলো দেবমিতার বাড়িতে নিয়ে আসে। সেখানে এসে নিশা দেখে যে দেবমিতা ক্যান্ডিকে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে, আর এই দেখে নিশা খুবই খুশি হয়। ও আচ্ছা, বরের সেবা করা হচ্ছে তাহলে? যাক ভালো, দেখে খুবই খুশি হলাম যে আমার ক্যান্ডি তোদের বাড়িতে ভালো আছে। আর শোন, আমার ক্যান্ডিকে কিন্তু তুই কোনো কষ্ট দিবি না বলে দিলাম। খুব ভালো মতো আমার ক্যান্ডির দেখাশোনা করবি, কেমন? এই, তুই কি আমার সতীন হওয়ার চেষ্টা করছিস? এটা তোর ক্যান্ডি নয়, আমি ক্যান্ডিকে বিয়ে করেছি, তাই ক্যান্ডি কিন্তু এখন আমার হয়ে গেছে। দেখ, তোর জন্য আমাকে শেষ পর্যন্ত ছাগলকে বর বানাতে হলো। বাদ দে, তুই বলতো, তুই কি শুধু খালি হাতে এখানে চলে এলি, নাকি আমার জন্য স্পেশাল কিছু বানিয়ে এনেছিস? আরে না না, তুই আমার এত বড় উপকার করেছিস, আমার ক্যান্ডিকে বাঁচিয়েছিস, আর ঈদের দিন আমি তোকে ভালো কিছু খাওয়াবো না তা হয়? তুই যা যা খাবি বলেছিলি আমি খাসির মাংস দিয়ে সবকিছুই বানিয়ে এনেছি। নে, তাড়াতাড়ি খেয়ে নে, আমি ততক্ষণে একটু ক্যান্ডির সঙ্গে খেলা করি। এই শুনে দেবমিতা নিশার নিয়ে আসা খাসির মাংস দিয়ে তৈরি মটন রেজালা, মটন কোরমা, মটন কাবাব, মটন চাপ, মটন বিরিয়ানি ইত্যাদি খেতে থাকে। খাওয়া দাওয়া হয়ে গেলে তারা 2 বন্ধু একে অপরের সঙ্গে বেশ কিছুটা সময় কাটায়। সন্ধ্যাবেলা যখন নিশা বাড়িতে যাবে তখন দেবমিতা বলে, কিরে, তুই একা একা চলে যাচ্ছিস যে? তোর ক্যান্ডিকে সঙ্গে করে নিয়ে যা। আমি বাবা তোর ক্যান্ডির দায়িত্ব নিতে পারবো না, তোর ক্যান্ডি তুই নিয়ে যা। সে কি, তুই কি আমার সঙ্গে মজা করছিস? ক্যান্ডিকে তোর বাবা টাকা দিয়ে কিনে ফেলেছে, তাই ক্যান্ডির উপর এখন আর আমার কোনো অধিকার নেই। আর তাছাড়া তুই তোর বরকে অন্য মেয়ের হাতে তুলে দিচ্ছিস। হ্যাঁ রে, তোকে আমি সতীন বানাবো বলে ভেবেই নিয়েছি। শোন, আমার পক্ষে তোর ক্যান্ডিকে সামলানো কিছুতেই সম্ভব না। ওকে সময় মতো খাওয়ানো, ওর পটি পরিষ্কার করা, ওরে বাবা রে, আমার দ্বারা এগুলো হচ্ছে না রে। তুই তোর ক্যান্ডিকে নিয়ে যা। তোর ক্যান্ডি 2 দিন আমার কাছে ছিল, আমি 2 দিন ঠিক মতো ঘুমাতেই পারিনি। থ্যাংক ইউ দেবমিতা, আমাকে এতটা হেল্প করার জন্য। তুই যে আমার কতটা হেল্প করেছিস আমি তোকে বলে বোঝাতে পারবো না। আমি সারা জীবন তোর প্রতি কৃতজ্ঞ থাকবো। এই, তুই তো একটু বেশি সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছিস। তুই তোর বার্থডেতে আমাকে মটন বিরিয়ানি, মটন চাপ রান্না করে খাইয়েছিস, কিন্তু আমি তো তোর বার্থডেতে তোকে কোনো গিফট দিইনি এখনো। তাই এটা আমার তরফ থেকে তোর বার্থডে গিফট, ঠিক আছে? এবার হবে তো? যা এবার। এই শুনে নিশা খুবই খুশি হয়, আর সে তার ক্যান্ডিকে নিয়ে বাড়িতে ফিরে যায়। ক্যান্ডিকে বাড়িতে ফেরত আসতে দেখে নিশার বাবা রাকেশ বাবুও খুবই খুশি হয়। এভাবেই যে কোনো পরিস্থিতিতে তারা 2 বন্ধু একে অপরকে খুশি করার চেষ্টা করে।